সবাই কেমন আছো? Good morning, sir. স্যার হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, গুড মর্নিং। শোনা যাচ্ছে আমাকে না? Ji, sir. সবাই ভালো আছো? আজ সকাল সকাল জাগায় দিলাম তোমাদেরকে। Ji, sir. Alhamdulillah. আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরা হবে সকালবেলার পাখি, সূর্যি মামা জাগার আগে উঠবে জেগে, নাকি যেন কবিতাটা, ছড়াটা মনে আছে? স্যার ছোটবেলায় পড়ছিলাম তো। এই ছড়াটা মনে আছে কার? কারো মনে নাই? দেখো তো আমার স্লাইডটা দেখা যাচ্ছে কিনা। জি জি স্যার স্যার। দেখা যাচ্ছে। জি, স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, ওয়েল, এখন শোনো। আহ তোমাদের পরীক্ষার ব্যাপারে তোমাদের কাছে কি ইনফরমেশন আছে? স্যার টাইমলি সব হবে হুম। অনলাইনে। আমাদের কাছে ইনস্ট্রাকশন ঠিক তেমনই। তোমাদের কুইজ পরীক্ষাটাও নিয়ে নিতে হবে। তোমাদের যে কুইজটা বাকি ছিল, তোমরা কি অন্যান্য কোর্সগুলোতে কুইজ দিয়ে ফেলছো? না স্যার। কুইজের ব্যাপারে কিছু বলছেন স্যাররা? জি স্যার, নেক্সট উইকে নিবে। হ্যাঁ, তোমাদের কুইজগুলো নিয়ে ফেলতে হবে। তার মানে অনেকগুলো কুইজ একসাথে অনেকগুলো চাপ পড়ে যাবে, তাই না? জি স্যার, খুব বেশি চাপ পড়তেছে। হ্যাঁ, তো এখন থেকে একটু একটু পড়াশোনা শুরু করো। আর কুইজগুলো আমরা এমন ভাবে নেব তোমাদের যেন প্রেশার না হয়। তো আমাদের তো এই কোর্সগুলো অনেক আগে পড়ানো হয়ে গেছে, এখন যেহেতু তোমার পরীক্ষা মোটামুটি নিশ্চিত যে হবেই, আমরা একটু থরলি যতটুকু শর্ট সময়ের মধ্যে চ্যাপ্টার গুলো আরেকবার একটু রিভিশন দেওয়া যায় আমরা আরেকটু রিভিশন দিয়ে নিব। আমার মনে হয় আমি কয়েকটা চ্যাপ্টার রিভিশন দিয়ে নিব, রিভিশন দিয়ে তারপরেই তোমাদের কুইজটাতে যাব আর কি। কোন কোন চ্যাপ্টারে কোন কোন জায়গাগুলো একটু দেখতে হবে কুইজের জন্য এটা বলে দিব, প্রেশার নেওয়ার কিছু নাই। শর্ট একটা কুইজ নেব, হয়তো আমি 5 মার্কসের একটা কুইজ নেব, আমজাদ স্যার 5 মার্কসের একটা কুইজ নেবেন। হ্যাঁ, এভাবে। তো তোমাদের আহ, দেখা যাক আর কি কতটুকু মনে আছে তোমাদের। সবাই কি আসছে কিনা একটু দেখে নিই তো, দাঁড়াও। হ্যাঁ, মোটামুটি 40 পার্টিসিপেন্ট আছে। দেখো, আমাদের প্রথম যে চ্যাপ্টারটা ছিল ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার, এখানে আমরা বেসিক কিছু আলোচনা করেছিলাম যে কোস্টাল অ্যাকুয়াকালচার, হোয়াট ইজ কোস্টাল অ্যাকুয়াকালচার, হোয়াট ইজ অ্যাকুয়াকালচার, তারপরে সাম বেসিক টার্মিনোলজিস। নর্মালি তোমাদের একটা আলাদা আর একটা কোর্স থাকবে শুধুমাত্র ওশেনোগ্রাফি নামে, অথবা আমি জানি না এক্সাক্ট কি নামে এখন আছে কোর্সটা, অর্থাৎ ওশিয়ান রিলেটেড বিভিন্ন বিষয় জানার জন্য। সেখানে তোমরা ওশিয়ান রিলেটেড অনেকগুলো টার্মস শিখবে, বাট এখানে যেহেতু আমাদের কোর্সটা প্রথমেই কিছু কিছু টার্মস আমাদের চলে আসবে আমাদের পড়াশোনা করতে, বা কোর্সটা যখন আমরা কন্টিনিউ করব তখন বিভিন্ন টার্ম গুলো চলে আসে। তোমরা তো অলরেডি কোর্স পড়ছো, তোমরা জানো। তো এই জন্য বেসিক কিছু টার্ম নিয়ে আমরা আলোচনা করি, যেমন এখানে বেসিক কিছু টার্মস আমাদের আছে। তারপরে পারপাস, হিস্ট্রি, এবং হচ্ছে কোস্টাল এরিয়া, বাংলাদেশের কোস্টাল এরিয়া কিভাবে বা কত দূরে, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা। তো দেখো, কোস্টাল অ্যাকুয়াকালচারে যাওয়ার আগে প্রথমে আমরা আলোচনা করছিলাম যে অ্যাকুয়াকালচার নিয়ে, যে হোয়াট ইজ অ্যাকুয়াকালচার। তোমাদেরকে বারবার বলছিলাম যে অ্যাকুয়াকালচারের ডেফিনেশন, কোস্টাল অ্যাকুয়াকালচারের ডেফিনেশন, ফিশ, ফিশারিজ, আমাদের
আমাদের এই যে বিভিন্ন কোর্স গুলো যেগুলো আছে এগুলোর বেসিক যে ডেফিনেশন গুলো আছে এই ডেফিনেশন গুলো তোমাদের সবার জন্য একেবারে বুলেটের মতো মুখস্থ থাকে সবসময়। অর্থাৎ শুধু মুখস্থ না, মানে জিনিসগুলো বুঝে পড়া। কারণ এই বেসিক জিনিসগুলোই না তুমি অ্যাজ এ ফিশারিজ স্টুডেন্ট যে কোনো জবের ভাইবা দিতে যাও বা যে কোনো ফোরামে যাও, তখন দেখা যায় যে অনেক সময় তোমাকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করে বসে, বেসিক বেসিক জিনিসগুলো। তো এই বেসিক প্রশ্নগুলোর উত্তর যদি তখন দিতে না পারো, এটা কাইন্ড অফ ডিসক্রেডিট। এই জন্য এই জিনিসগুলো সবসময় জেনে রাখা। যেমন ফর এক্সাম্পল আজকেই আমরা বেসিক আলোচনা করতেছি। এখন আমি যদি জিজ্ঞেস করি যে হোয়াট ইজ অ্যাকোয়াকালচার, তোমরা ফিশারিজ এর অলরেডি সেকেন্ড ইয়ারও শেষের পথে, পরীক্ষাগুলো হয়ে গেলে তোমরা থার্ড ইয়ারে উঠে যাওয়া। হোয়াট ইজ অ্যাকোয়াকালচার, অ্যাকোয়াকালচারের ডেফিনেশনটা তোমরা কতজন দিতে পারবে? তো এইটা এই যে সেকেন্ড ইয়ার শেষ হয়ে থার্ড ইয়ারে উঠবা, ফিশারিজ এর স্টুডেন্ট, ফিশের ডেফিনেশন যদি বলতে না পারো, অ্যাকোয়াকালচারের ডেফিনেশন বলতে না পারো, এটা ডিসক্রেডিট হবে না? তো এই জন্য এই ডেফিনেশন গুলো সবসময় খুব ভালো করে আত্মস্থ করে রাখবা। তোমরা আসলেই মনে আছে তোমাদের অ্যাকোয়াকালচারের ডেফিনেশন? এটা আগে সরাই দিই, বলতে পারবে? জি স্যার। বলো দেখি, একজনেরটা শুনবো। আচ্ছা তুমি রেসপন্ড যেহেতু করছো তুমিই বলো। The farming of aquatic organisms, including fish, mollusks, crustacean, and aquatic plants. Farming implies some form of হ্যাঁ বলো বলো। intervention in the rearing process to enhance production, such as regular stocking, feeding, protection from predators, etc. Farming also implies individual or corporate ownership of the stock being cultivated. For statistical purpose, aquatic organisms um, which are harvested by an individual or corporate body which has owned them throughout their rearing period contribute to aquaculture. আচ্ছা এই লাইনের আগে পর্যন্ত যা বলছো ততটুকুই মোটামুটি হয়ে যাবে। থ্যাংক ইউ সিনথিয়া। ওর খুব সুন্দর করে মনে আছে ডেফিনেশনটা। আই হোপ যে তোমাদের বাকি সবার মনে আছে, বা মনে না থাকলে আমরা বারবার যেটা বলি যে এই ডেফিনেশন গুলো মুখস্থ রাখবা। অ্যাকোয়াকালচারটা হচ্ছে তিনটা জিনিসের সমন্বয়, তাই না? একটা হচ্ছে ফার্স্ট অফ অল ফার্মিং অফ অ্যাকোয়াটিক অর্গানিজম। অ্যাকোয়াটিক অর্গানিজমের মধ্যে বোথ এনিমেলস এন্ড প্ল্যান্টস আছে, অ্যাকোয়াটিক প্ল্যান্ট আছে, অ্যাকোয়াটিক এনিমেলস গুলো আছে। অ্যাকোয়াটিক এনিমেলস এর মধ্যে যেমন ফিশ, মলাস্ক, ক্রাস্টেশিয়ানস এগুলো। দেন দেয়ার শুড বি সাম ইন্টারভেনশন ফর প্রোডাকশন এনহ্যান্সমেন্ট। এখন এই ইন্টারভেনশন গুলো কি? লাইক ইউ হ্যাভ টু প্রোভাইড ফিড, প্রোটেকশন অ্যান্ড ডিজিজ ট্রিটমেন্ট, এই জিনিসগুলো প্রোভাইড করতে হবে। অর্থাৎ আচ্ছা এই তিনটা বলে নিই। এটা হচ্ছে সেকেন্ডলি যে ইন্টারভেনশন ফ্রম আউটার সাইড টু ইনহ্যান্স প্রোডাকশন, অ্যান্ড ফাইনালি দেয়ার শুড হ্যাভ ইন্ডিভিজুয়াল অর কর্পোরেট ওনারশিপ। যে স্টকটা কালচার করা হবে সেটার অবশ্যই একটা ওনারশিপ থাকতে হবে। এই তিনটা বিষয়, এক ফার্মিং অফ অ্যাকোয়াটিক অর্গানিজম, সেকেন্ডলি ইন্টারভেনশন টু ইনহ্যান্স প্রোডাকশন, অ্যান্ড থার্ডলি ওনারশিপ। এই তিনটা জিনিসের যখন সমন্বয় হবে তখন সেটাকে বলা হয় হচ্ছে অ্যাকোয়াকালচার। তোমাদের আরেকটু উদাহরণ দিয়ে যদি বলি, একটা হচ্ছে পুকুরে মাছ চাষ, আর একটা হচ্ছে নদীতে যে মাছগুলো ছেড়ে দেওয়া আছে। হ্যাঁ, পুকুরে মাছ চাষে এখানে তোমার অ্যাকোয়াটিক অর্গানিজম কালচার করা হচ্ছে। তারপরে নদীতেও কিন্তু তোমার অ্যাকচুয়ালি অ্যাকোয়াটিক অর্গানিজমই আছে, বাট পুকুরে তুমি প্রোডাকশন বাড়ানোর জন্য কি করতেছো? রেগুলার খাবার দিচ্ছ, তারপরে সেখানে মাছ চুরি হচ্ছে কিনা বা কোনো প্রিডেটর আছে কিনা সেগুলোর খোঁজ খেয়াল রাখতেছো। নদীতে কি সেটা করা হয়? সেটা করা হয় না। তারপরে তোমার পুকুরের একটা ইন্ডিভিজুয়াল তোমার ওনারশিপ আছে, নদীতে কিন্তু আসলে সেভাবে পার্টিকুলার কোনো ওনারশিপ নাই, যে যেখানে যেভাবে পারতেছে নদী থেকে মাছ ধরে নিচ্ছে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালচার এন্ড ক্যাপচার। অর্থাৎ নদী, নালা, খাল, বিল, এই যে ওয়াটার বডি গুলো আছে এগুলোতে যেগুলো হারভেস্ট করা হয় দ্যাট ইজ ক্যাপচার। আর যখন এই যে কালচারের মধ্যে এই তিনটা কন্ডিশন পূরণ করে তখন সেটাকে বলা হয় কালচার, দ্যাট ইজ অ্যাকোয়াকালচার। কোস্টাল অ্যাকোয়াকালচার ইজ অলসো সেম থিং, বাট এখানে কোস্টাল অ্যাকোয়াকালচারের ডেফিনেশনটা একটু ডিফারেন্ট স্টাইলে তোমাদের এখানে দেয়া আছে। বাট
কোস্টাল অ্যাকোয়াকালচার হতে গেলেও কিন্তু তোমার ওই তিনটা যে শর্ত আছে, তিনটা শর্ত, এই তিনটা শর্ত কিন্তু পূরণ করতে হবে। এখন দেখো কোস্টাল অ্যাকোয়াকালচার তোমাদের টাইপস অফ অ্যাকোয়াকালচার পড়ানো হয়েছিল, তোমাদের মনে আছে কিনা? যে বেসড অন ওয়াটার স্যালিনিটি, ওয়াটার গুলোকে কত রকম ভাবে, কোস্টাল অ্যাকোয়াকালচারকে কত রকম ভাবে ভাগ করা যায়, তোমাদের মনে আছে? বেসড অন স্যালিনিটি অফ ওয়াটার। তিন ভাবে, কি কি বলো তো? ফ্রেশ ওয়াটার, ব্র্যাকিশ ওয়াটার আর স্যালাইন ওয়াটার। হ্যাঁ, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। আচ্ছা, এই তিনটার তোমরা এই যে স্যালিনিটি রেঞ্জ গুলো তোমাদের বলতে পারবা কিনা? জি স্যার। বলো। স্যার, ফ্রেশ ওয়াটার হচ্ছে 0.5 পিপিটি কম, আর হচ্ছে 0.5 পিপিটি আর 5 পিপিটি কম ফ্রেশ ওয়াটার। আর সি ওয়াটার হচ্ছে 35 পিপিটি, 35 পিপিটি আপ, মানে 35 পিপিটি থেকে তার উপর পর্যন্ত। আর ব্র্যাকিশ ওয়াটার হচ্ছে বিটুইন অফ দেম, মানে ফ্রেশ ওয়াটার আর সি ওয়াটার মাঝামাঝি যে রেঞ্জটা থাকবে সেটা হচ্ছে ব্র্যাকিশ ওয়াটার। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ পূজা। আচ্ছা, তোমরা কিন্তু খেয়াল করো বিষয়গুলো। দেখো, আমরা বলতেছি যে বেসড অন স্যালিনিটি ওয়াটার হচ্ছে তিন রকমের, একটা হচ্ছে ফ্রেশ ওয়াটার, একটা হচ্ছে ব্র্যাকিশ ওয়াটার, আর একটা হচ্ছে মেরিন ওয়াটার। ফ্রেশ ওয়াটার মিনস দ্যাট ইজ মানে স্যালিনিটি অ্যারাউন্ড নীল, তাই না? এখানে স্যালিনিটি অ্যারাউন্ড নাই, যদিও 0.5 পর্যন্ত, দ্যাট ইজ এটাকে মোটামুটি নীল ধরা যায় ফ্রেশ ওয়াটার। তারপরে হচ্ছে মেরিন ওয়াটার, স্ট্রং স্যালিনিটি থাকে এখানে, তাই না? আর ব্র্যাকিশ ওয়াটার যেটা, সেখানে হচ্ছে স্যালিনিটিটা ফ্রেশ ওয়াটারের থেকে বেশি এবং ব্র্যাকিশ ওয়াটারের থেকে, সরি, মেরিন ওয়াটারের থেকে কম। এই তিন ধরনের, তাই না? তাহলে এই যে ফ্রেশ ওয়াটার যেটা, এটা তো ফ্রেশ ওয়াটার। আর এই যে ফ্রেশ ওয়াটার যেটা, সেটা হচ্ছে ফ্রেশ ওয়াটার অ্যাকোয়াকালচার। আর এই যে ব্র্যাকিশ ওয়াটার এবং মেরিন ওয়াটার অ্যাকোয়াকালচার, এই দুইটা মিলে হচ্ছে কোস্টাল অ্যাকোয়াকালচার। ঠিক আছে? এই দুইটা মিলে, এই দুইটা ওয়াটার বডিকে বলা হয় হচ্ছে কোস্টাল ওয়াটার, অর্থাৎ ফ্রেশ ওয়াটার এবং, সরি, ব্র্যাকিশ ওয়াটার এবং মেরিন ওয়াটার, এই দুইটা মিলে এটাকে বলা হয় হচ্ছে কোস্টাল ওয়াটার। আর কোস্টাল ওয়াটারে যে অ্যাকোয়াকালচারটা হয়ে থাকে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি কোস্টাল অ্যাকোয়াকালচার। এখানে দেখো, দি টার্ম কোস্টাল অ্যাকোয়াকালচার কভার্স ল্যান্ড বেসড এন্ড ওয়াটার বেসড ব্র্যাকিশ এন্ড মেরিন অ্যাকোয়াকালচার প্র্যাকটিস। বুঝছো? In other words, culture of marine and brackish water species in the coastal area, ব্র্যাকিশ এন্ড মেরিন ওয়াটার স্পিসিস গুলোর মধ্যে যেমন আছে তোমার শ্রিম, প্রন, তারপরে হচ্ছে ভেটকি। ভেটকি বলতে দ্যাট ইজ অ্যাকচুয়ালি লেটিস ক্যালকেরিফার, সিবাস, মিল্ক ফিশ, স্যামন, এক্সেট্রা, ইভেন সিউইড, ওয়েস্টার, এগুলো যে ফার্মিং গুলো, দ্যাট ইজ হচ্ছে তোমার কোস্টাল অ্যাকোয়াকালচার। এখন এই জায়গাটা বুঝতে পারছো তো? ফ্রেশ ওয়াটার, ব্র্যাকিশ ওয়াটার, তারপরে হচ্ছে যে মেরিন ওয়াটার, এগুলোর মধ্যে কোন কোন পার্ট নিয়ে কোস্টাল, এই বেসিক জিনিসগুলো কিন্তু একটু জেনে রাখতে হবে। ঠিক আছে? ক্লিয়ার সবাই এই জায়গাটা? জি স্যার। ওকে, নেক্সট আসো। তোমাদের এই যে এই টার্ম গুলো তোমাদের মনে আছে সবার? কোস্ট কাকে বলে, শোর কাকে বলে, কোস্ট লাইন, শোর লাইন, হাই টাইড, লো টাইড, ইন্টারটাইডাল জোন। দেখো, এটা তো রিভিউ ক্লাস, আমি শুধু লেকচার দিয়ে গেলে হবে না। আজকে কিন্তু তোমাদের কাছ থেকে শোনার বিষয় যে তোমাদের কতটুকু মনে আছে। জি স্যার, কিছু কিছু মনে আছে। কোস্ট কাকে বলে? কোস্ট জিনিসটা আমাকে বুঝায় বলো তো। স্যার, ওশেনের একটা পার্ট, মানে যেই অংশটা আর কি তীরের দিকে থাকে, মানে ল্যান্ডের দিকে। এতটুকু। আর কেউ কিছু বলবা? স্যার, যেখানে ল্যান্ডের সাথে সি বা ওশেনটা মিলিত হয় আর কি, ওই স্থানটুকুকে কোস্ট বলা হয়। এটা বেসিক ডেফিনেশন, ঠিক আছে। ইন জেনারেল আমরা বলি যে যে অংশটুকুতে সাগর এবং নদী, সাগর এবং হচ্ছে ল্যান্ড মাছ একসাথে তোমার মিলিত হয়েছে, সেই এরিয়াটাকে বলা হয় হচ্ছে কোস্ট। the edge of the land that meets to the ocean, হ্যাঁ,
এই অংশটুকুকে বলা হয় কোস্ট। বাট কোস্ট বলতে এখন এটা এটা ইন জেনারেল মনে হচ্ছে কি, তার মানে মনে হয় খুব অল্প জায়গা, তাই না? যে সাগরের যে অংশটা স্থলভাগের সাথে বা স্থলভাগের যে অংশটা সাগরের সাথে মিলিত হয়েছে সেই জায়গাটুকুকে বলা হয় কোস্ট। বাট অ্যাকচুয়ালি এটা ছোট জায়গা না, ইভেন কোস্ট একটা পুরো কান্ট্রির সমান জায়গা পর্যন্ত হতে পারে, বুঝছো? আবার অল্প জায়গাও হতে পারে, যেমন আমাদের বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু কোস্টাল এরিয়াও আছে, আবার হচ্ছে নন কোস্ট এরিয়াও আছে, তাই না? আবার কিছু কান্ট্রি আছে যেগুলো পুরো একটা দেশ তোমার হচ্ছে কোস্ট হতে পারে, যেমন চিলির নাম শুনছো না? চিলি চিলি সম্ভবত আমি দাঁড়াও একটু চেক করে নিই। আচ্ছা, সব থেকে সরু রাষ্ট্র কোনটা যেন? চিলি তো, তাই না? জি স্যার। জি স্যার, চিলি। চিলি কি সাগরের পাশে? জি স্যার। আমার যতটুকু মনে পড়তেছে চিলি সাগরের পাশেই হওয়ার কথা, তাই না? সাগরের পাশেই। হ্যাঁ, এইটা কিন্তু হচ্ছে আবার তোমার মানে অনেক সরু, তো সরু হবার কারণে দেখা যায় যে সাগরের যে প্রভাবটা এটা পুরো দেশের মধ্যেই থাকে, পুরো দেশ জুড়েই থাকে। হচ্ছে আবার বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে সাগরের যে প্রভাবটা আছে এটা কিন্তু পুরো বাংলাদেশে নাই, তাই না? আহ, তোমার ফর এক্সাম্পল আমি যদি কোস্টাল এরিয়া নিয়ে আমরা এখন আলোচনা করতেছি, কোস্ট নিয়ে কথা বলতেছিলাম তো। আচ্ছা, তোমাদের সামনে এখন ওই এই স্লাইডটাই তো আছে, তাই না? কোস্ট লাইন। হুম। জি স্যার। আচ্ছা, এখন দেখো কোস্টের সিম্পল ডেফিনেশন হচ্ছে কোস্ট ইজ দ্য পার্ট অফ দি ল্যান্ড দ্যাট ইজ অ্যাডজয়েন্ট অর নিয়ার দি ওশিয়ান। হ্যাঁ, কিন্তু কোস্টাল এরিয়াটাকে আমরা কতটুকু আসলে ডিটারমাইন করব, বা কোস্টাল এরিয়া কতটুকু জায়গা পর্যন্ত হবে? তিনটা শর্তের কথা বলছিলাম, মনে আছে তোমাদের? না স্যার। কেউ নোট করে রাখোনি? স্যার, কোস্টাল এরিয়ার 3টা ক্রাইটেরিয়া। হ্যাঁ হ্যাঁ, স্যার, টাইডাল ফ্লাকচুয়েশন, স্যালাইনিটি ইন্ট্রুশন, আর সাইক্লোন এন্ড স্টর্ম রিস্ক। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। তোমরা কিন্তু বাকিরা সবাই যারা ভুলে গেছো তারা কিন্তু জিনিসগুলো খেয়াল করো, আমরা কিন্তু ইম্পর্টেন্ট অনেকগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করতেছি। এই যে এখন ঝড়টা হচ্ছে, এটাকে কি কি জানো ঝড়টার নাম? ইয়াস। ইয়াস। আচ্ছা, দেখো ইয়াসের প্রভাবে ইয়াসের আহ সব থেকে কোন জায়গাটা? বাংলাদেশের কোন কোন এলাকাগুলোতে তোমার পানি উঠে গেছে, খবর টবর দেখছো কিছু? স্যার টেকনাফ, তারপর সেন্ট মার্টিন, তারপর সুন্দরবন এরিয়া। এগুলোতে যাই হোক, এই কয়েকটা জেলার নাম বলছো, এই জেলাগুলোতে তাহলে দেখা যাচ্ছে যে তোমার জলোচ্ছ্বাস হয়েছে, তাই না? সাগরের পানি অনেকখানি ফুলে ফেপে উঠে তোমার লোকালয়ের ভেতরে প্রবেশ করছে। দেখছো না নিউজগুলোতে? বাংলাদেশের কিছু 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 জায়গায় কিন্তু তোমার জোয়ারের পানি চলে আসছে, বুঝছো? তো এই যে এই ম্যাপটা দেখো, তোমাদের সামনে ম্যাপটা আসছে। জি স্যার। হুম, এখানে দেখো যে তোমার সবুজ যে অংশটা আছে এটাকে বলা হয় এক্সপোজড কোস্ট। মানে বাংলাদেশের যে এরিয়াটুকু আছে কোস্টের কাছাকাছি বা বাংলাদেশের টোটাল ল্যান্ড এরিয়াটাকে, এটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। দেখো এটাকে বলা হয় এক্সপোজড কোস্ট। আর এই যে তারপরে যে এটাকে কি বলে, আকাশি কালার নাকি এটাকে এটাকে কি কালার যেন বলে, এই যে গ্রিনের পরের অংশটুকু? এটা আকাশি কালার। না, এটা মনে হয় আকাশি কালার না। আর যাই হোক, এনিওয়েজ তোমরা কালারটা দেখতে পাচ্ছ, আমি কনফার্ম হইলাম আর কি। আহ পেস্ট কালার বলে মনে হয় এটাকে, বা এরকম কিছু একটা। তো এটাকে বলা হয় হচ্ছে ইন্টেরিয়র কোস্ট। এখন দেখো এই যে এক্সপোজড কোস্ট অংশগুলোতে যে ডিস্ট্রিক্ট গুলো আছে বা যে এরিয়া গুলো আছে, এখন সাগরের প্রভাব কিন্তু এই এরিয়াগুলোতেই সব থেকে বেশি,
বুঝছো? এই জন্য এই এরিয়াগুলোকে বলা হয় এক্সপোজড কোস্ট। আর এর পরবর্তী যে এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলোতে সাগরের প্রভাব আছে বাট একটু কম। হ্যাঁ, এই জন্য এগুলোকে বলা হয় ইন্টেরিয়র কোস্ট। বুঝছো? আর বাকি যে অংশগুলো আছে তার উপরের দিকে এগুলোতে কিন্তু সাগরের প্রভাব মোটামুটি নেই বললেই চলে। তো এই যে তিনটা ক্রাইটেরিয়ার কথা বললো পূজা, এক হচ্ছে স্যালিনিটি ইনট্রুশন, সেকেন্ডলি হচ্ছে তোমার একটা হচ্ছে স্যালিনিটি ইনট্রুশন, একটা হচ্ছে স্টর্ম সার্জ রিস্ক, আর একটা কি বললা পূজা? স্যার টাইডাল ফ্লাকচুয়েশন। টাইডাল ফ্লাকচুয়েশন, এক্স্যাক্টলি। তো এই তিনটার যদি তিনটা প্রভাবই থাকে তাহলে সেটাকে বলা হয় হচ্ছে এক্সপোজড কোস্ট। আর এই তিনটার যদি একটা বা দুইটা থাকে তখন সেটাকে বলা হয় হচ্ছে ইন্টেরিয়র কোস্ট। দেখো এইখানে এই যে এক্সপোজ কোস্টে এখানে কিন্তু তোমার টাইডাল ফ্লাকচুয়েশনও আছে। টাইডাল ফ্লাকচুয়েশনটা কিন্তু এখানে হয়। টাইডাল ফ্লাকচুয়েশন ইন্টেরিয়র কোস্ট যেটা আছে সেটাতে একটু কম হয়, আর বাকি অংশগুলোতে আসলে টাইড তো দেখাই যায় না। যেমন আমাদের গাজীপুরে কিন্তু টাইড হয় না, জোয়ার ভাটা হয় না। কিন্তু তুমি এই যে মংলা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী এই এরিয়াগুলোতে যাও, এখানে প্রতিদিন দেখবা যে পানি উঠতেছে বাড়তেছে এবং এটা খুবই ভিজিবল। এটাকে বলা হয় হচ্ছে এক্সপোজড কোস্ট। হ্যাঁ, তাহলে টাইডাল ফ্লাকচুয়েশন, স্যালিনিটি ইন্ট্রুশন এই এরিয়াগুলোতে সব থেকে বেশি, এখানে একটু কম, এইদিকে নাই। আর এই যে স্টর্ম রিস্ক, স্টর্ম রিস্ক তো আসলে এই কোস্টাল এরিয়ার মধ্যে এই যে এক্সপোজ কোস্ট যেটা এখানে কিন্তু সব থেকে বেশি। তাহলে কোস্টাল এরিয়া আমরা নির্ধারণ করার জন্য এই তিনটা ক্রাইটেরিয়া ব্যবহার করব। একটা হচ্ছে টাইডাল ফ্লাকচুয়েশন, স্যালিনিটি ইন্ট্রুশন, আর একটা হচ্ছে স্টর্ম রিস্ক। এটার উপরে তখন ডিপেন্ড করে হচ্ছে যে তোমার কোস্টাল এরিয়া আসলে কতখানি হবে। ও চিলির কথা বললাম না, চিলি এই জন্য দেখা যায় সরু রাষ্ট্র, তো সাগরের পাশ দিয়ে, যেমন অনেকটা আমাদের এই যে এক্সপোজড কোস্ট যেটা এই রকম আর কি। তো এই জন্য তোমার কান্ট্রির একটা নির্দিষ্ট অংশ হইতে পারে, আবার পুরো একটা দেশের সমান এরিয়া কিন্তু তোমার হয়ে যেতে পারে। সেটা ডিপেন্ড করে আসলে এই তিনটা ক্রাইটেরিয়ার উপরে যে আমাদের কোস্টাল এরিয়া আসলে কতখানি হবে। তারপরে দেখো শোর এই যে নিজের ছবিটা যদি দেখাই, শোরও কিন্তু হচ্ছে আসলে কোস্টের একটা পার্ট। বাট এটা হচ্ছে সেই পার্ট যেখানে তোমার অ্যাকচুয়ালি এই যে টাইড টাইড এফেক্টেড থাকে, অর্থাৎ হাই টাইড এবং লো টাইড আছে না, আমরা যে হাই টাইড এবং লো টাইডের কথা বলি, এই হাই টাইড এবং লো টাইড এফেক্টেড এরিয়া, এই টাইডটা কিন্তু অনেক সময় দেখা যায় আবার অনেক উঁচু পর্যন্ত উঠে যায়, তাই না? যেমন এই যে এখন জলোচ্ছ্বাস হচ্ছে তোমার মানে অ্যাডভার্স এনভায়রনমেন্টাল কন্ডিশনে বা যখন ন্যাচারাল ক্লাইমেটিস গুলো হয় তখন কিন্তু সাগরের পানি নর্মালি যে অংশটুকুতে জোয়ার ভাটা হয় তার থেকে উপরের দিকে উঠে যায়। তো যাই হোক, এইভাবে যতদূর পর্যন্ত এই টাইডাল ফ্লাকচুয়েশনটা হয়ে থাকে সেই এরিয়াটাকে টোটালটাকে বলা হয় হচ্ছে শোর। এই যে এই জায়গাটা দেখো, এই জায়গাটাকে বলা হচ্ছে শোর। আর নর্মালি প্রতিদিন এটা তো হচ্ছে তোমার এই যে ইয়াসের মতো যখন ঝড় জলোচ্ছ্বাস আসে তখন সাগরের পানি নর্মাল টাইড লেভেল থেকেও অনেক বেশি উপরে উঠে যায় এবং সেই লেভেল পর্যন্তই আসলে শোর কাউন্ট করা হয়। আর নর্মালি হাই টাইড এবং লো টাইড হয়ে থাকে, অর্থাৎ প্রতিদিন 6 ঘন্টা পর পর জোয়ার এবং ভাটা হয়, দ্যাট ইজ হাই টাইড। আর হচ্ছে লো টাইড, হাই টাইডের সময় ওয়াটার লেভেল যেখানে থাকে সেটাকে বলা হাই টাইড লেভেল, আর লো টাইডের সময় ওয়াটার লেভেল যেখানে থাকে সেটাকে লো টাইড লেভেল। আর ইন্টারটাইডাল জোনটা হচ্ছে দি জোন বিটুইন হাই টাইড লেভেল এন্ড লো টাইড লেভেল এইটাকে। তাহলে ইন্টারটাইডাল জোন যেটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার হাই টাইডের সময় ইনআন্ডেটেড থাকে অর্থাৎ পানির নিচে থাকে, এবং লো টাইডের সময় এক্সপোজ থাকে। অর্থাৎ লো টাইডের সময় এই জায়গাটা তোমার হচ্ছে পানির বাইরে বের হয়ে আসে। হ্যাঁ, এটাকে বলা হয় ইন্টারটাইডাল জোন, দ্যাট ইজ অলসো কল্ড লিটোরাল জোন নামেও এটাকে পরিচিত। তো এই ডেফিনেশন গুলো কিছু আছে, ডেফিনেশন গুলো তোমরা একটু দেখে নিবা। আই হোপ যে তোমরা আসলে একটু দুই একবার পড়লেই ডেফিনেশন গুলো বুঝতে পারবা। তোমাদের এখানে কোস্টাল অ্যাকোয়াকালচারের এক্সাক্ট কোনো পারপাস সেভাবে দেওয়া হয়নি, বাট এখানে যেটা দেয়া আছে যে অ্যাকোয়াকালচারের পারপাস গুলো কি। অ্যাকোয়াকালচারের পারপাস গুলোই কিন্তু আসলে কোস্টাল অ্যাকোয়াকালচারও তো পার্ট অফ অ্যাকোয়াকালচার, তাই না? এই জন্য অ্যাকোয়াকালচারের পারপাস গুলোই কিন্তু হচ্ছে কাইন্ড অফ পারপাস অফ কোস্টাল অ্যাকোয়াকালচার। তো এই পয়েন্ট গুলো এই জন্য দেয়া আছে, তোমরা জাস্ট একবার একটু দেখে নিবা। হিস্টোরি অফ কোস্টাল অ্যাকোয়াকালচার, আমাদের ওয়ার্ল্ড হিস্ট্রি একটা আছে, আর শুধুমাত্র আমাদের বাংলাদেশের হিস্ট্রি কিন্তু একটা অ্যাকোয়াকালচার হিস্ট্রি। ওয়ার্ল্ড হিস্ট্রিটা অনেক লং। হ্যাঁ, এখানে বুলেট কিছু পয়েন্ট দিয়ে দেয়া আছে যে কোন ধরনের স্পিসিস গুলোর কালচার কখন কোথায় কিভাবে শুরু হয়েছে,
এইটা তোমরা জাস্ট এই যে কুইজ টাইপ কোশ্চেনের জন্য দেখে নিবা। আর তোমাদের যেটা জানতে হবে ভালোভাবে সেটা হচ্ছে হিস্ট্রি অফ কোস্টাল অ্যাকুয়াকালচার ইন বাংলাদেশ। আমাদের দেশে কোস্টাল অ্যাকুয়াকালচারের হিস্ট্রিটা কি এইটা তোমাদের একটু জানতে হবে। আমাদের দেশে কোস্টাল অ্যাকুয়াকালচারের তোমাদেরকে এইটা আমি গল্প আকারে পড়াইছিলাম, তো গল্প বলছিলাম যে একটা সময় ছিল আমাদের কোস্টাল রিজিয়নে, কোস্টাল এরিয়া যেটা আছে আমাদের এই কোস্টাল এরিয়া যে কান্ট্রি যে ডিস্ট্রিক্ট গুলো আছে বা কোস্টাল ডিস্ট্রিক্ট গুলো আছে সেগুলোতে একটা সময় ছিল কি যে এই যে স্যালিনিটি ইনট্রুশনের কথা আমরা বলতেছি, স্যালিনিটি কিন্তু অ্যাকচুয়ালি ব্যাড ফর অ্যাকুয়াকালচার, এগ্রিকালচার। কারণ যেখানে লবণাক্ততা বেশি সেখানে কিন্তু ধান, সবজি, অন্যান্য ফসল কিন্তু সেখানে ঠিক মতো হবে না। এবং একটা সময় ছিল যখন এই যে লবণাক্ততার প্রভাবে এই আমাদের কোস্টাল রিজিয়ন গুলোতে যে মানুষরা ছিল তারা কিন্তু অন্যান্য এলাকার তুলনায় তাদের এগ্রিকালচারাল ক্রপ প্রোডাকশন যেটা ছিল সেটা কিন্তু খুব কম হতো, বুঝছো? এবং এই অঞ্চলগুলোতে বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, যশোর, তারপরে এই যে টেকনাফ, ভোলা, এই যে কোস্টাল ডিস্ট্রিক্ট গুলো এগুলোর মানুষজনের কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ ছিল, বুঝছো? ধীরে ধীরে যখন এই রিজিয়ন গুলোতে দেখা গেল যে তোমার এই যে শ্রিম প্রন, এখন বাংলাদেশের সব থেকে বেশি কালচার হচ্ছে কি শ্রিম প্রন, রিসেন্টলি আসছে তোমার হচ্ছে ক্র্যাব, আর বাকিগুলো তো আমরা এখন অ্যাকোয়াকালচারে যেতে পারিনি। এই যে শ্রিম প্রনের মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেট, যেটা ইন্টারন্যাশনাল মার্কেটে এটার ভ্যালু কিন্তু অনেক হাই। বিদেশিরা যারা আছে তারা দেখা যায় কি যে শ্রিম প্রন এক তো হচ্ছে এটার যখন রান্না করা হয় তখন কালারটা কত অ্যাপিলিং হয়, তাই না? শ্রিম প্রনের এটা রান্নার পরে যে লাল লাল রংটা, এটা দেখলে শ্রিম প্রন সবাই পছন্দ করো? চিংড়ি খেতে সবাই পছন্দ করো? অনেকে অবশ্য পছন্দ করে। আমি পার্সোনালি যেমন হচ্ছে বড় যে প্রন গুলো আছে, গলদা চিংড়ি, এগুলো খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু ছোট যে চিংড়ি গুলো আছে এগুলো তো ওই যে তরকারি দিয়ে যখন রান্না করে লাউ এর মধ্যে দিয়ে বা বিভিন্ন সবজির মধ্যে দিয়ে, এইটা বেশি ভালো লাগে সব থেকে। তোমাদের বড় চিংড়ি কার কার ভালো লাগে? গলদা চিংড়ি নাকি হ্যাঁ, আমার ছোটটাই ভালো বেশি লাগে। ভালো লাগে? স্যার, গলদা ভালো লাগে। গলনাটা আমার মনে হয় কি যে ওইটার এই যে খোলস টোলস ফেলে দেওয়ার পরে ওইটার আর কিছুই থাকে না। এই জন্য যাই হোক, এনিওয়েজ তারপরেও অনেকেই পছন্দ করে। তো এই যে শ্রিম প্রন যেটা, এটা কিন্তু একটা সময় ছিল যখন তোমার এক্সটেন্সিভ ফার্মিং সিস্টেমে হইতো। তোমাদের যেহেতু এখন কালচার পড়ানো হয়ে গেছে, তোমরা এই জিনিসগুলো জানো যে এক্সটেন্সিভ ফার্মিং কিভাবে করা হয় বা বিষয়গুলো কি, এগুলো নিয়ে মনে হয় না ডিটেলস আলোচনা করার কোনো দরকার আছে। তো যখন ইন্টারন্যাশনাল মার্কেটে শ্রিম প্রন ভ্যালু বাড়তে থাকলো এবং বাংলাদেশ যখন একটা ইন্টারন্যাশনাল মার্কেট তৈরি করতে পারলো, তখন এই এরিয়াগুলোতে দেখা গেল কি যে ধান, গম এগুলা চাষের থেকে এই যে শ্রিম প্রন চাষ করলে এগুলাতে তোমার প্রফিট বেশি। কারণ এই ছবিটা আমি তোমাদের এক্সপ্লেইন করছিলাম, আর একটু পরে বলতেছি এটা নিয়ে, যে শ্রিম প্রন সাধারণত এগুলো চাষ করা হয় কোস্টাল রিজিয়ন গুলোতে ঘের ফার্মিং সিস্টেমে। 1 কেজি গলদা চিংড়ির দাম কত বলো তো? বর্তমান বাজার মূল্য কারো জানা আছে কিনা? 600 থেকে 700 এরকম। 600, 600 একটু ছোট সাইজের গুলো, তবে আরো বড় সাইজের যেগুলো এগুলো তোমার 1200-1400 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হয়। তো এগুলো ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু এগুলার আরো অনেক ভ্যালু, বুঝছো? তো দেখো যে জমিগুলো কোস্টাল রিজিয়নে ফার্মারদের ছিল, এই জমিগুলোতে সাধারণত যে চিংড়ি, সাধারণত যে এগ্রিকালচারাল ক্রপ গুলো বা ধান বা অন্যান্য প্রোডাক্ট কালচার করলে স্যালিনিটির কারণে কিন্তু খুব বেশি পরিমাণে তারা প্রোডাকশন পাইতো না, বুঝছো? তো যখন দেখা গেল যে ইন্টারন্যাশনাল মার্কেটে শ্রিম প্রনের দাম বেড়ে গেল বা ইন্টারন্যাশনাল মার্কেট তৈরি হলো, তখন ফার্মাররা করতে শুরু করলো কি, তাদের যে ধান ক্ষেত গুলো আছে বা এগ্রিকালচারাল ল্যান্ড গুলো আছে সেগুলোকে সবগুলোকে কনভার্ট করে ফেললো হচ্ছে ঘেরে। এখানে একটা দেখো, এখানে এটা আমার একটা কোস্টাল রিজিয়নে আমার একটা রিসার্চ ছিল, সেটার একটা পার্ট, যে এই যে সাদা অংশগুলো যেগুলো দেখতেছো না, এগুলো হচ্ছে সাদা সাদা অংশগুলো, এগুলো হচ্ছে তোমার নর্মাল রাইস ফিল্ড বা নর্মাল এগ্রিকালচারাল ফিল্ড। আর এই যে বড় বড় আইল মনে হচ্ছে না, আমাদের এলাকা আইল বলে, বুঝছা? বড় বড় আইল মনে হচ্ছে না, এগুলো অ্যাকচুয়ালি ডাইক। ডাইক ওই, তবে
এগ্রিকালচারাল ল্যান্ডের ডাইক না, এটা ডাইক হচ্ছে তোমার এগুলো আর্টিফিশিয়ালি পন্ডের মতো করে তৈরি করা, যেখানে তোমার ধানও চাষ করা যায় এবং পানি ধরে রেখে মাছও চাষ করা যায়। মডিফিকেশন অফ রাইস ফিল্ড আমরা যদি বলি, যেটাকে বলা হয় হচ্ছে ঘের। ঘের ফার্মিং সিস্টেমে কিন্তু শ্রিম্প এবং প্রন যেগুলো আছে এগুলো কালচার করা হয়। তো ফার্মাররা করলো কি, তখন যেহেতু প্রন কালচার ইন্টারন্যাশনাল মার্কেট আছে, তুমি প্রোডাকশন করতে পারলেই সরাসরি বিদেশে তোমার প্রোডাক্ট পৌঁছে যাচ্ছে এবং দাম আছে। একটা করে তোমাদের গল্প বলছিলাম মনে আছে কিনা, যে এই যে শ্রিম্প প্রনের যাদের ফার্ম আছে, হয়তো একটা ফার্মার আজকে তার পুকুরে মনে করো চিংড়ি আছে, আজকে হয়তো তার বাজার করার টাকা নাই, হাতে কোনো টাকা নাই। অনেক সময় তারা করে কি, এই যে ঘের থেকে বড় সাইজের একটা চিংড়ি ধরে নিয়ে যাবে, ধরে নিয়ে গিয়ে এই যে শ্রিম্প প্রন বিক্রি করার ডিপো গুলো আছে সেখানে দিয়ে দিবে। একটারই দাম হয়তো ধরো 100 বা 200 টাকায় বিক্রি করবে, বুঝছো? বিক্রি করে ওই 200 টাকা দিয়ে সে আজকে বাজার করে নিয়ে আসবে। মানে অনেক ইন্টারেস্টিং বিষয়গুলো আসলে। তো এইটার প্রফিট বেশি হওয়ার কারণে ধীরে ধীরে দেখা গেল যে সবাই আসলে তাদের এগ্রিকালচারাল ফিল্ড গুলোকে এই যে ঘেরে পরিণত করে ফেললো এবং শ্রিম্প প্রন কালচার করতে শুরু করলো। এভাবেই বাংলাদেশে আসলে শ্রিম্প প্রন কালচারটা এক্সপ্যান্ড করছে, যে ইন্টারন্যাশনাল মার্কেটটা তৈরি হওয়ার ফলে। এখানে দেখো ইন্টারন্যাশনাল মার্কেটটা তৈরি হয়েছে, বাংলাদেশে শ্রিম্প প্রন কালচার শুরু হয়, এক্সটেন্সিভ ফার্মিং তো চলতোই, তারপরে তোমার মোটামুটি কমার্শিয়াল ফার্মিংটা 70s এর দিকে স্টার্ট হয় এবং এটা আরো এক্সপ্যান্ড করে 80s এর দিকে এসে। 80s এ এসে বাংলাদেশ হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটটা পুরোপুরি ক্যাপচার করতে পারে। তারপরে দেখো এই যে ল্যান্ড এরিয়া গুলো আমি যে বলতেছিলাম না, যে শ্রিম্প প্রন ফার্মিং এরিয়া, এটা শুধুমাত্র বাড়ছে আর কমেনি। দেখো 83-84-তে মাত্র 51,000 হেক্টর এরিয়াতে ফার্মিং হতো। পরে দেখো ঠিক 10 বছর পরে 93-এ দেখো কত, 1,42,000। তার মানে আরো 1 লক্ষ হেক্টর এরিয়া তোমার বেড়ে গেছে শ্রিম্প প্রন ফার্মিং এর ক্ষেত্রে, বুঝছো? শ্রিম্প এবং প্রন ফার্মিং এর। তো এইভাবে কিন্তু তোমার শ্রিম্প প্রন ফার্মিং এর এরিয়া, এই যে এখন 2005 সালের এখানে একটা ডাটা আছে দেখো, 2 লাখ হেক্টর এরিয়া জুড়ে তোমার হচ্ছে শ্রিম্প প্রন ফার্মিং হতে থাকে, মানে হচ্ছে 2005 পর্যন্ত। তার মানে এইভাবে শ্রিম্প প্রন ফার্মিংটা এক্সপ্যান্ড করছে। এখানে ওই যে ট্রেডিশনাল ফার্মিং সিস্টেমটা তোমাদের এটা মনে আছে? এই যে এটা যে ঘেরের কথা বলতেছিলাম, এটা হচ্ছে সেই ঘের। তোমাদের এই ফার্মিং সিস্টেমটা মনে আছে কিছু, যেটা বলছি যে কিভাবে ঘেরে চাষ করা হয়? হ্যাঁ, কিভাবে একটু বলো তো। স্যার বলছেন কোন মানে নদী থেকে যখন পানি আসে, মানে এই যে গেট গুলো করে রাখা হয়, পানির সাথে সাথে শিম গুলো চলে আসে, শিমের যে মানে ছোট গুলা পরে গেট দিয়ে দেওয়া হয় আর কি, বাদ দিয়ে হ্যাঁ, দেওয়া। এই নদীর সাথে এইভাবে কানেক্টেড থাকে, এইভাবে নালার মাধ্যমে পানি একেবারে ঘেরে চলে আসে। এই যে এই ছবিটা দেখতেছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ঘের, যেখানে তোমার এই যে পাড়ে সবজি চাষ করা হয়। এই পাড়গুলো দিয়ে কিন্তু এই ডাইক গুলো কিন্তু অনেক মোটা মোটা ডাইক, বুঝছো? এখানে আলু, পটল, বেগুন, লাউ, ঝিঙ্গা এরকম নানান জাতের সবজি চাষ করা হয় এই ডাইক গুলো দিয়ে, বুঝছো? টমেটো, এইরকম, এগুলো আমি নিজে চোখে দেখা। তারপরে হচ্ছে ইভেন অনেকে আবার করে কি, এই ডাইক গুলো দিয়ে তোমার বিভিন্ন ফলমূলের গাছ লাগায় রাখে, যেমন এই যে বাউকুল, ছোট ছোট কুলের গাছ। তারপরে আমি খুব বাউকুলটাই বেশি দেখছি, নারিকেল, আম এগুলার গাছ তোমার লাগানো থাকে, বুঝছো? ফলমূলের গাছ। আর ভেতরে এই যে জোয়ারের পানি ভেতরে নিয়ে এসে এই যে ওয়াটার এরিয়া যেটা আছে সেখানে তোমার শ্রিম্প প্রন, সাথে অনেক সময় সাদা মাছ চাষ করা হয়, আর এখানে ধান ক্ষেত চাষ করা হয়। ওয়ান্ডারফুল একটা ফার্মিং সিস্টেম, বুঝছো? এখন এই ফার্মিং সিস্টেমটা অ্যাডপ্ট করার ফলে দেখা গেছে যে এই অঞ্চলের মানুষের ইকোনমিক ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু ধীরে ধীরে ইমপ্রুভ করছে। এটা হচ্ছে বাংলাদেশে অ্যাকোয়াকালচার ফার্মিং বা কোস্টাল অ্যাকোয়াকালচার ফার্মিং এর হিস্ট্রি। যদিও এখনো আমরা 1000 মাইলস পিছিয়ে আছি অন্যান্য কান্ট্রি থেকে অ্যাকোয়াকালচার ফার্মিং এর দিক দিয়ে। তোমরা জানো মাত্র কয়েকটা স্পিসিস কালচার করা হয়, এখনো হিউজ পটেনশিয়ালস আছে, হিউজ আমাদের রিসোর্স আছে, এগুলো আনইউটিলাইজ আছে, আমরা এখনো ব্যবহার করতে পারতেছি না। এই যে কোস্টাল এরিয়ার কথা বলতেছিলাম এতক্ষণ, কোস্টাল এরিয়া, যে বাংলাদেশে 19টা কোস্টাল ডিস্ট্রিক্ট আছে, এখানে কোস্টাল ডিস্ট্রিক্ট গুলোর নাম দেওয়া আছে। তার মধ্যে 12টা ডিস্ট্রিক্ট আছে যেগুলো এগুলোকে বলা হয়েছে, এই 12টা ডিস্ট্রিক্ট তোমার 3 ক্রাইটেরিয়ায় পূরণ করে, যেগুলোকে বলা হয় হচ্ছে এক্সপোজড কোস্ট। আচ্ছা, তো এই কোস্টাল ডিস্ট্রিক্ট গুলো কি কি সেগুলোর নাম দেখবা। এখানে সিম্পলি একটা ছবি, এটা তোমাদের শীটে দেয়া ছিল না, বাট এমনি তোমাদের এমনি জানার জন্য বলে রাখছিলাম যে বাংলাদেশের যে কোস্টাল এরিয়া আছে এটা জিও
জিওগ্রাফিক্যালি এটার বিভিন্ন রকম ফিচার আছে। তিনটা ফিচার অনুযায়ী, জিওগ্রাফিক্যাল ফিচার অনুযায়ী, জিওমরফোলজিক্যাল ফিচার অনুযায়ী তিনটা পার্টে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইস্টার্ন রিজিয়ন, সেন্ট্রাল রিজিয়ন, আর একটা হচ্ছে ওয়েস্টার্ন রিজিয়ন। তোমরা একটু এই ক্যারেক্টারিস্টিক্স গুলো বা ক্যাটাগরি গুলো একটু বুঝবা। যেমন ধরো এই যে এটা হচ্ছে ওয়েস্টার্ন রিজিয়ন, ওয়েস্টার্ন রিজিয়নে কিন্তু এখানে কিন্তু সাধারণত ম্যানগ্রোভ সব থেকে বেশি দেখা যায়। এই যে খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী, বাগেরহাট, এই পুরো জায়গাটাই কিন্তু ম্যানগ্রোভ এরিয়া, বুঝছো? সুন্দরবন, বাংলাদেশের সব থেকে বড় সুন্দরবন এরিয়া। ওয়েস্ট ইস্টার্ন রিজিয়ন যেটা আছে, এটা কি, এখানে এই রিজিয়নটাতে কিন্তু সাধারণত মাউন্টেন্স বেশি, পাহাড় পর্বত শিলা, এই জিনিসগুলো বেশি। আর এই রিজিয়নটা দেখো, সেন্ট্রাল রিজিয়নটা, এখানে বিভিন্ন নদীর মুখগুলো এসে সাগরের সাথে মিলছে, দ্যাট ইজ কল্ড ইস্টুয়ারিজ বা মোহনা। মোহনা পলিমাটি সমৃদ্ধ এরিয়া হচ্ছে এই জায়গাটা। তো এইরকম এই তিনটা জিওগ্রাফিক্যাল জিওমরফোলজিক্যাল ফিচারের উপরে বেসড করে বাংলাদেশের কোস্টাল রিজিয়নকে এই তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইস্টার্ন রিজিয়ন, ওয়েস্টার্ন রিজিয়ন, আর একটা হচ্ছে সেন্ট্রাল রিজিয়ন। এই হচ্ছে আমাদের মোটামুটি কোস্টাল অ্যাকোয়াকালচারের প্রথম পার্টটা বা বেসিক আলোচনাগুলো। ঠিক আছে, মনে পড়ছে সবার? জি স্যার। হ্যাঁ বলো। স্যার আমাদের তো সব টিচাররা এক্সামের জন্য কমাই দিয়েছে, আপনি একটু কমাই দেন। এখন থেকে আমিও, আমাদের পড়তে ইজি হচ্ছে। সবাই কমায় দিছে? জি স্যার। কোন কোন কোর্সে কমায় দিছে? স্যার বাকি যে তিনটাই দিচ্ছে মানে আচ্ছা, এক্সামের জন্য আমিও কমায় দিব। এক্সামের জন্য আমি কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট এগুলো একটু বলে দিই, হ্যাঁ। আর তোমরা সাথে সাথে এই যে যেমন আজকে পড়াইলাম, আজকে এই চ্যাপ্টারটা পড়ে ফেলবা। আমি 2-3টা চ্যাপ্টারে একটু রিভিউ করে আমি তোমাদের কুইজটা নিয়ে ফেলবো, ঠিক আছে? স্যার যেগুলা রিভিউ করবেন ওগুলা তাহলে কুইজে দিয়েন শুধু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটাই চেষ্টা করব, আমি বলে দিব ওইভাবে, অসুবিধা নেই। ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার এটা তো আসলে কিছুই না, তাই না? অ্যাকোয়াকালচারের ডেফিনেশন এটা তোমরা জানো নাকি নতুন করে পড়তে হবে? এই যে কোস্টাল অ্যাকোয়াকালচার সম্পর্কে কিছু জিনিস বললাম, এইখানে শর্টলি এই টার্মগুলো, বেসিক টার্মগুলো, এটা তো আসলে খুব বেশি কঠিন হবে না। এখানে তোমাদের জন্য যে হাইড, লো টাইড, ইন্টারটাইডাল জোন, এই তিনটা তো তোমরা এমনি আগে থেকেই জানো, তাই না? কোস্ট, শোর, এই দুইটা জিনিস হয়তো একটু নতুন করে তোমাদের পড়তে হবে। আর কোস্ট লাইন, শোর লাইন, এটা খুব সিম্পল থিং। তারপরে দেখো পারপাস অফ কোস্টাল অ্যাকোয়াকালচার, এটা আসলে ওইভাবে পড়তে হবে না, এমনি রিডিং করে নিবা একবার, এমনি তোমাদের জানার জন্য, এটা এক্সামের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। হিস্ট্রি অফ কোস্টাল অ্যাকোয়াকালচার ওয়ার্ল্ড পার্সপেক্টিভে যেটা আছে সেটা তোমাদের না জানলেও চলবে, একবার একটু রিডিং করে নিবে। এটা এক্সামের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, কুইজের জন্য একটু দেখে নিতে পারো আর কি। হিস্ট্রি অফ কোস্টাল অ্যাকোয়াকালচার ইন বাংলাদেশ তোমাদের অনলাইন সিস্টেমে যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু হিস্ট্রি অফ কোস্টাল অ্যাকোয়াকালচার যেটা আছে এটা তোমাদের খুব বড় করে কিন্তু আমরা সেভাবে আসলে পারবো না। কারণ এটা তোমরা অনলাইন সিস্টেমে হইলে তো এত বড় জিনিস তোমরা আসলে লিখতে পারবে, তাই না? এটাও তোমরা কুইজের জন্য একটু ভালো করে পড়ে নিবা। বা আসলে এক্সামের আসলে কি হবে কিছুই বুঝতেছি না তো। এটার একটু ডিসিশনটা দিলে তখন আরো ভালো হইতো, কারণ এখান থেকে আমি কি কোশ্চিন করব সেটা তো আসলে কিভাবে কোশ্চিন পরীক্ষার পদ্ধতি না জানলে আমি বলতে পারবো না। যাই হোক, এটা এমনি রিডিং করে নিও এবং পরে আমাকে আরেকবার জিজ্ঞেস করো। এখান থেকে শুধু এই তিনটা ক্রাইটেরিয়া, ডিস্ট্রিক্ট গুলোর নাম ওইভাবে জানতে হবে না তোমাদের, এমনি নিজের জানার জন্য। বাট এই যে এই জায়গাগুলো ইম্পর্টেন্ট আর কি, যে এমনি ওভারঅল নাম্বার গুলো, ক্রাইটেরিয়া গুলো, এই জিনিসগুলো পড়বা। এইটা এমনি তোমাদের জানার জন্য, এটাও এক্সামের জন্য আসলে খুব ইম্পর্টেন্ট না, সর্বোচ্চ এখান থেকে কুইজ কোশ্চিন হতে পারে এই। ঠিক আছে, এটা খুব সহজ চ্যাপ্টার, ছোট চ্যাপ্টার। আমি যখন যে চ্যাপ্টার পড়াবো সাথে সাথে সেই চ্যাপ্টারের কোনগুলো বেশি ইম্পর্টেন্ট এবং কোনগুলো কম ইম্পর্টেন্ট সেটা আমি বলে দেবো। জি স্যার। আর কোনো প্রশ্ন আছে, কোনো কিছু জানার আছে? আমাদের কুইজটা কবে নিবেন? মানে এর আগে তো বলে দিছিলেন, এবারও কি বলে দিবেন? হ্যাঁ, বলে দিয়েই কুইজ নেব। তোমাদের আসলে যেন তোমাদের প্রেশার না হয় ওইভাবেই নিব। মানে হঠাৎ করে কুইজ নিলাম এরকম করব না, তোমাদেরকে জানায় ডেট দিয়েই তারপরে কুইজ নেব।
ঠিক আছে? জি স্যার। তো তোমরা মোটামুটি পড়াশোনা শুরু করে দাও। হ্যাঁ, যে কোনো সময় তোমাদের আসলে পরীক্ষার হয়ে যাবে। সামনে পরীক্ষা যে হবে এটা নিশ্চিত থাকো, কারণ পরীক্ষা না হলে তো এই আমাদের মানে অলরেডি দেখো 3টা জ্যাম হয়ে আছে, 3টা পরীক্ষা। পরবর্তী ইয়ারটা কিভাবে হবে, তো এই জন্য আমি যতটুকু মোটিভ বুঝলাম যে সিদ্ধান্ত মোটামুটি তোমাদের যে কোনো ভাবেই হোক না কেন তোমাদের পরীক্ষা হয়ে যাবে। এই জন্য পড়াশোনাগুলো একটু করতে থাকো। ঠিক আছে, আজ আপাতত এই পর্যন্তই। ভালো থেকো সবাই, আবার নেক্সট ক্লাসে কথা হবে। আমি সেশন শেষ করে দিলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।